হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5টা হবে। সকালবেলাতে তখন এত ঠান্ডা লাগে না, তাড়াতাড়ি বাসি কাজকর্মগুলো করব বলে সেই সময়টাতে আর ভিডিওটা শুরু করতে পারিনি। তো যাই হোক, বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে ঠাকুরের জায়গাটা মুছে পুজোটাও সেরে নিয়েছি। এখন এই সকাল 6:30 মতো বাজে। ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিলাম, নিয়ে এই গরম গরম একটুখানি খেয়ে নিয়ে মর্নিং ওয়াকে গেছিলাম। এই মুহূর্তে সকাল 7:45 ফিরে চলে এসেছি। তবে আজকে আর চুড়িদারটা ছাড়িনি, এটা পরেই রয়েছি। ঠান্ডা ঠান্ডা একটা ভাব তো রয়েছে, আর এই পাতলা জ্যাকেটটা চুড়িদারটা পরেই গিয়েছিলাম হাঁটতে। ভাবলাম আজকে একেবারে কাজকর্মটম্ম সেরে নিয়ে স্নান করার সময় জামা কাপড়টা ছেড়ে নেব। যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখলাম কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। গাছে জলটা দিলাম, ছাদটাকে ওই পর্দা টর্দাগুলো আটকে ছাদটা গুছিয়ে নিয়ে আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপরে রান্নাঘরে যাব সকালের ব্রেকফাস্টটা রেডি করতে। সকালের দিকটাতে আমাদের প্রত্যেকের সংসারেই প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে, একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে। এই সকালে নিজের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা টাইমটা দিই বলে তাড়াহুড়োটা আর একটু পরিমাণ বেড়ে যায়। আসল কথা কি, টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বড়সড় ব্যাপার। সময়টা মেনটেন করে কাজ করতে হবে, তারপরে সময় বাঁচিয়ে আবার নিজেরও খেয়াল রাখতে লাগবে। বসে থেকে তো লাভ নেই, যতটা সময়কে ব্যবহার করা যায় কাজের মধ্যে থাকলে পরে নিজের মন মেজাজটাও দেখবে অনেকটা ভালো থাকে। যে মানুষ যে কাজের ফিল্ডেই থাকুক না কেন, কখনো কখনো মনটা খারাপ হলে মন খারাপ করে চুপচাপ বসে থাকলে পরে আরও বেশি কষ্ট হয়, দুশ্চিন্তা আরও বেশি চেপে ধরে। সে কারণে সমস্ত কিছু দূরে ঠেলে সরিয়ে দিয়ে নিজেকে কাজের মধ্যে ইনভলভ করতে পারলে কিন্তু অনেকটা মন মেজাজ ভালো থাকে, মানসিক শান্তি পাওয়া যায়। আসলে কাজ করতে করতে যে চিন্তাটা ছিল সেইটা যে কখন মন থেকে বেরিয়ে যায় সেটা হয়তো আমরা টেরও পাই না। ব্যস্ততার মধ্যে থেকে আমরা অনেক সময় বলি না যে দম ফেলবার ফুরসত নেই, নিজের জন্য একটু সময় নেই, বসার টাইম নেই। এটা কিন্তু অনেক ভালো। সারাদিন কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকলে পরে কিন্তু মন মেজাজ কখনোই ভালো থাকে না। কাজের চাপে নিজেকে ব্যস্ত রেখে যেখানে আমরা সময় পাই না, কাজকর্ম না থাকলে সেই সময়টাই কিন্তু কাটতে চায় না। আর এই চুপচাপ বসে থাকতে থাকতে যে দুশ্চিন্তা আমরা করি তার এফেক্ট কিন্তু আমাদের শরীরের ওপরেও পড়ে। আর এরই মধ্যে আমাদের 3 জনের সকালে জলখাবার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আজকের সকালে জলখাবারে ফল, ডিম সিদ্ধ আর 1 কাপ করে দুধ ছিল। বাবু খেয়ে বেরিয়েছে, মাম্মা ওই ঘরে পড়াশুনো করছে। আর সকালে যেদিন হাঁটতে যাচ্ছি সেদিনকে সকালে বিছানাপত্রগুলো বাবু ভালো করে গুছিয়ে রাখছে, তাই ওই কাজটা থেকে আমার একটু ছুটি। ঘরের জানলা টানলাগুলো খুলে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিলাম। রসুন গাছের পাতাগুলোতে সেদিনকে কেটে নিয়েছিলাম, আবার বেশ অনেকটা বড় হয়ে পাতা বেরিয়ে গেছে। আমার যেহেতু একার সংসার, সে কারণে সব কাজ আমাকেই করতে লাগে, সব দিকটা আমাকে সামলাতে লাগে। খেয়াল করে কাজগুলোর সময় মেনটেন করে করি বলে কিন্তু ঘরদোরগুলো সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এটা তো স্বাভাবিক কথা, একই জায়গায় যদি আমরা প্রত্যেক দিন ঘষা মাজা করি আর অন্য দিকটা যদি খেয়াল না করি তাহলে তো সেই দিকটা ধীরে ধীরে অপরিষ্কার হয়েই যাবে। তাই বেগার খাটনি আমি কখনোই করি না, যখন যেখানে যেমন প্রয়োজন সেখানে সেরকমভাবে কাজ করি। আমার আসল উদ্দেশ্যটা হচ্ছে ঘরদোরকে পরিষ্কার রাখা, যেখানে যেমনটা দরকার সেখানে তেমনটা করি। সেক্ষেত্রে কিন্তু আমার ঘরের মানুষরা কখনো যদি নিজে থেকে স্বেচ্ছায় আমাকে হেল্প করতে চায়, আমি সেই হেল্পটা নিতেও কিন্তু কখনো দ্বিধাবোধ করি না। দুপুরে রান্নাবান্না শুরু করেছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মুসুর ডালটা ফোড়ন দিয়ে নিলাম। মুসুর ডাল আমি এমনিতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কখনো রাঁধুনি দিই, কখনো কালো জিরে দিই, যেদিন যেমন মন হয় দিয়ে করি। আজকে এই মুসুর ডাল ফোড়ন দেওয়ার সময়তে রসুন পাতাটাও ভেজে নিয়েছি। দুর্দান্ত স্বাদ হয়েছিল, বিশ্বাস করো, এত অপূর্ব একটা গন্ধ হয়েছিল না, সেই গন্ধটা আমি প্রথম রসুন পাতা দিয়ে ডাল নিজের মনের ইচ্ছা হলো তাই বানালাম। আর বানাচ্ছি ধোকার ডালনা, মা ধোকা ভেজে পাঠিয়েছে। আর এই আলু কেটে নিয়ে মশলা বেটে খালি ডালনাটা বানিয়ে নেব। রান্নাবান্নার তেমন কোনো চাপ আজকে নেই, প্রত্যেক দিন তো আর সংসারের কাজকর্ম একরকম থাকে না,
কোনো দিনও হয়তো বেশি থাকে, কোনো দিনও অনেকটা বেশি থাকে, কোনো দিনও হয়তো একদমই হালকা থাকে। আর আমি যখনই যে কাজটা করি তখনই সেই কাজটা গুছিয়ে সুন্দর করে পরিপাটিভাবে করার চেষ্টা করি। নিজের সাধ্যমতো চেষ্টা করি জিনিসটা যেন সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারি। সেটা ঘর সংসারে যে কোনো দিকেই হতে পারে, ঘর গোছানোর দিকে হোক বা রান্নাবান্নার দিকে হোক। যে কাজটা যখন আমি করি একদম মন দিয়ে ভালোভাবে করার চেষ্টা করি। এতে হয় কি, জিনিসটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা থাকে। আর অগোছালোভাবে বা দায়সারাভাবে যদি কখনো কোনো কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজটা দেখতেও যেমন ভালো লাগে না, আবার দ্বিতীয়বার সেই কাজে আবার হাত দিতে হয়। তাতে কি হয়, পরিশ্রম কমার বদলে আরও বেড়ে যায়। এতে নিজের শারীরিক কষ্ট, মানসিক চাপ আর সময়টাও কিন্তু অনেক নষ্ট হয়। এমনিতেই আমাদের হাউসওয়াইফদের দেখবে সংসারের কাজ যেন শেষই হয় না, একটার পর একটা লেগেই থাকে। রুটিন মাফিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো আমরা করেই থাকি, তারপরে আবার এক্সট্রা কাজের চাপ। সেখানে যদি একটা কাজে দুবার করে হাত লাগাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়। যখনকার কাজ তখন ফেলে না রেখে ঝটপট করে তখনই যদি গুছিয়ে আমরা করে নিই তাতে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। আর কাজ পড়ে আছে বা এগুলো করতে হবে, মাথার পরে সেরকম কাজের একটা চাপ থাকে না। মানসিক চাপ থেকে কিন্তু আমরা অনেকটা মুক্তি পাই। সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা হাউসওয়াইফ, তাই বলে কি ঘুম থেকে উঠে থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু সংসারের কাজকর্মই করব? ঘর গোছানো, রান্নাবান্না ছাড়া কি আমাদের আর কোনো জীবন নেই? আমরা তো কারোর মাও বটে, কারোর স্ত্রীও বটে। তাদের সাথে একটু কথা বলা, তাদের কাজকর্মের ব্যাপারে কিছু আলোচনা করা, সবটাই যে সবসময় আমরা বুঝি তেমনটা নয়। হাজব্যান্ড যখন কোনো কথা বলে সেটা যখন আমরা বসে শুনি তাকেও কিন্তু সেখানে একটু সঙ্গ দেওয়া হয়। আর কথা খালি তো বললেও হয় না, কিছু জায়গায় কিন্তু কথা শুনতেও লাগে। ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে, তারা যখন এসে আমাদেরকে তাদের স্কুল কলেজ ওখানকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে গল্প করে তখন কিন্তু আমরা সেটাও জানতে পারি যে সে কোন জায়গাটাতে যাচ্ছে, কাদের সাথে মিশছে বা তার সঙ্গটাই বা কেমন। যদি কখনো ছেলেমেয়েদের সাথে সময় না কাটাই বা হাজব্যান্ডের সাথে কখনো একটু বসে কথাবার্তা কোনো আলোচনায় যদি না করি তাহলে বাইরে কি ঘটছে কি না হচ্ছে, তারা কীরকম পরিবেশে স্ট্রাগল করছে, কোন জায়গায় তারা কাজকর্ম করছে সেটা সম্পর্কে তো কিছুই জানা থাকবে না। আসল কথাটা হচ্ছে ঘর সংসারের সাথে সাথে পরিবারের সকল সদস্যদের খেয়াল রেখে সব দিকটা ব্যালেন্স করে একজন হাউসওয়াইফ যদি চলতে পারেন তবেই কিন্তু একটা সংসার সুখের হয়। শুধু রান্নাবান্নাই করলাম আর পরিবারের আর কারোর কোনো খেয়াল রাখলাম না, সেখানটা করতে গেলে কিন্তু ওই ব্যালেন্সটা বিগড়ে যাবে, তাতে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না। আর এখানে দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ডাল, ধোকার ডালনা, আর খাবার আগে গরম গরম পাঁপড় ভেজে নেব। ভাতটাও হয়ে গেছে, আমি কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর সিঙ্কটাও মেজে ঘষে পরিষ্কার করে নেব। ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। দ্বিতীয়বার এই ঝাড় দিয়ে মোছা কাজটা আমি করি কারণ রান্নাবান্না করার সময়তে একটু আধটু জল মেঝেতে পড়েই যায়। তারপরে যেহেতু সাদা টাইলস লাগানো আছে, খেয়াল না করতে পারলে জল পড়ে থাকলে পরে পড়ে টরে গিয়ে একটা বিপদ হতে পারে। আর তা না হলেও পায়ে পায়ে একটা কাদা কাদা মতো হয়, যেহেতু ছাদ আমার সামনে। আর ছাদে যতই ঝাড় দিয়ে মুছি না কেন ধুলো একটা ভাবনা থেকেই যায়, ওই রেলিংয়ের ফাঁকাগুলো দিয়ে সব সময়তে ধুলো আসতেই থাকে। যেহেতু গাড়ি ঘোড়া একদম চলছে মেন রোডের ওপরে আমার বাড়ি, তাই ছাদ থেকে যখনই ঘরে আসছি তখনই ওই পায়ে চটিতে চটিতে ধুলোটা হয়ে যায়। তাই প্রত্যেক দিন আমি দুবার করে রান্নাঘর ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে রাখি। আমার আগের দিনের ব্লগে জয়িতা মিত্র তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে খুব মোটিভেটেড হলাম, এই উইন্টারে আমার কিছু ভালো লাগে না, উইন্টার আমাকে সিক করছে। একদম ঠিক বলেছো, শীতকালে না শরীরটা ভীষণ জড়সড় ভাব লাগে, সেই জন্য ঝটপট করে উঠে নিজের কাজে যদি নিজে লেগে পড়তে থাকি তাহলে আলিশিটা অনেকটা দূরে চলে যায়। আর ঠান্ডাটা তো এখন কমেই গেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটা ভালোবাসা রইল তোমার জন্য। বিনোদা ঢোলে কমেন্টের মাধ্যমে জানিয়েছো লাইক দিয়ে পাশে থাকলাম, খুব ভালো হয়েছে ব্লগটা। থ্যাংক ইউ বন্ধু, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
দুর্গা চক্রবর্তী কমেন্টের মাধ্যমে জানিয়েছো, দিদি তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে এই কমেন্টটা পড়তে, যখন আমাকে কেউ বলো যে আমার কথা শুনতে ভালো লাগে। একদম সাদামাটাভাবে মনের কথাগুলো ব্লগের মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরি। তোমাদের যে সেটাই ভালো লাগে, আমি ভীষণ খুশি হই সেটা জেনে। থ্যাংক ইউ, অনেকটা ভালোবাসা। স্মাইলি দীপা ব্লগ থেকে কমেন্ট করা হয়েছে, খুব ভালো লেগেছে ব্লগটা। থ্যাংক ইউ দীপা, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। বৈশালী দেবনাথ দিদিভাই কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে ব্লগটা খুব ভালো লেগেছে, সব সময়তেই ভালো লাগে। আমারও একটা অগোছালো চ্যানেল আছে, পারলে ঘুরে যাও। একদম দিদিভাই, নিশ্চয়ই আসবো। আমি চেষ্টা করি সবার পাশে থাকতে, সবাইকে সাথে নিয়ে থাকার। তোমরা সকলে ভালো থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাবারটা সার্ভ করে দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর যারা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।